বৃহত্তর কালীগঞ্জ এলাকার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ পাইওনিয়ার কলেজ। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি নিরবিচ্ছিন্নভাবে ব্যবসায়িক মানসিকতার ঊর্ধ্বে উঠে প্রতিনিয়ত বৃহত্তর কালীগঞ্জ এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নকে সাকার করতে সচেষ্ট। বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিকট এই প্রতিষ্ঠানটি অতি প্রিয়। এখানে একটি কথা উল্লেখযোগ্য, কলেজটি 80% মেয়ে শিক্ষার্থী। তাই স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানটি 8 বছরের যাত্রাকালে মহিলা শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি না থাকলে অনেক ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন অধরা থেকে যেত। আমরা অনায়াসে বলতে পারি কালীগঞ্জ পাইওনিয়ার কলেজ একটি সুনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। এই কলেজের শিক্ষার মান এবং মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি আলোকবর্তিকা হিসাবে কাজ করে। এখানে পড়ুয়া শিক্ষার্থীদের জাতীয় স্তরের বিভিন্ন বৃত্তির সুযোগ দেওয়া হয়, যাতে তারা তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যক্রমিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য নানা ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে। আমরা বিশ্বাস করি সঠিক সুযোগ ও সহায়তা পেলে প্রতিটি শিক্ষার্থী সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ম্যাডাম, 2025-26 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন। আপনি এই অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নটা করেছেন, অনেকেই অভিভাবকরা এই অঞ্চলের এই ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে তারা অজানা, অজ্ঞ। তাই আমি একেবারেই সাধারণভাবে বলছি, প্রথমেই ছাত্রছাত্রীরা তাদের হায়ার সেকেন্ডারি মার্কশিট, যেটা এখনো যদিও তারা পায় নাই, কিন্তু নেটের যেটা মার্কশিট আছে সেটা, ম্যাট্রিকের মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন কার্ড এবং তার অন্যান্য আনুষঙ্গিক কতগুলো কার্ড আছে, যেটা যেমন পিআরসি, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত কিছুগুলো নিয়ে সমর্থ পোর্টালের নামটা রেজিস্ট্রেশন করতে হয়। সমর্থ পোর্টালের রেজিস্ট্রেশনের তারিখ দেওয়া আছে 11 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত। সেই কথাটা আমি অনেককেই জানিয়েছিলাম, হয়তো সবার আনাচে কোনাচে পৌঁছায় নাই। তাই আজকে আপনি এই প্রশ্নটা করাতে আপনাকে অশেষ ধন্যবাদ। আমার তরফ থেকে একটাই কথা, তারা 11 এপ্রিল থেকে যেটা তাদের ভর্তির জন্য ডিগ্রি কলেজগুলিতে, কোনো ল কলেজে ভর্তি হতে, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে, যেটা আসামের বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেটা কালীগঞ্জ পাইওনিয়ার কলেজেরও একই। 11 মে পর্যন্ত তাদের সময় আছে। নামটা অতি শীঘ্রই যেন রেজিস্ট্রেশন করে এবং তার সঙ্গে সঙ্গে এই যেগুলো কাগজের কথা বললাম, ডকুমেন্টস গুলি যেন যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে নামটাকে রেজিস্ট্রেশন করে। তারপরেই তাদের অ্যাপ্লিকেশন গুলি সমর্থ পোর্টাল থেকে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন গুলি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে 12 মে থেকে 22 মেতে তাদের কার ভর্তির জন্য যোগ্যতা আছে সেই যোগ্যতার একটা লিস্ট বার করবে। যে কলেজে ভর্তির নাম দিয়েছিল সেই কলেজের নাম, সেই কলেজের সমস্ত অধ্যক্ষ তথা তার সহকর্মীর সাথে একটা লিস্ট তৈরি করে সমর্থকে দেয় এবং সেই অনুসারে তারা ভর্তিটা নিতে পারে। তার কোনো অসুবিধা হয় না। প্রথম লিস্টে যদি কারো নাম না থাকে, সে যাতে মনে কোনো কষ্ট না নেয়, অতি শীঘ্রই দ্বিতীয় লিস্টটা দেয় এবং দ্বিতীয় লিস্টে যদি তাদের নামটা না থাকে, তারা সাক্ষাৎ কলেজে এসে প্রত্যক্ষভাবে নিজের স্পট অ্যাডমিশন নিয়ে কলেজের নাম ভর্তি করে। কেবল কালীগঞ্জ পাইওনিয়ার কলেজে নয়, তার ইচ্ছা অনুসারে যে কোনো কলেজে ভর্তি করার একই নিয়ম। এবং জুন মাসের 2 তারিখ থেকে তাদের ভর্তি প্রক্রিয়া, অ্যাডমিশন যেটা সিস্টেম শুরু হয়ে যায়, নাম ভর্তিকরণ করে। ক্লাস যদিও গভর্নমেন্টের থেকে দেওয়া আছে যে আগস্টের থেকে 11-14 জুন পর্যন্ত এগুলো অ্যাডমিশনের প্রক্রিয়া চলে। আমরা কালীগঞ্জ পাইওনিয়ার কলেজ যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চলের কলেজ, তাই এই কলেজে অ্যাডমিশন হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব জুলাইয়ের মাঝামাঝি ক্লাসগুলো আরম্ভ করতে। কেননা আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা আর্থিক দুর্বলের সাথে সাথে তারা কিছুটা শৈক্ষিক দিকেও দুর্বল থাকে। তাদেরকে যাতে সুন্দরভাবে লেখাপড়া দিতে পারি, সঠিকভাবে গড়তে পারি, তার জন্য আমরা প্রথম গভর্নমেন্টের অর্ডারের আগেও আমরা ক্লাসগুলো আরম্ভ করি।
সমর্থ পোর্টালের শেষ সময়সীমা আগামী 11 তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশনের সময়সীমা 11 মে। সমর্থ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্টস লাগছে, তার মেট্রিকের সমস্ত কিছু, হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারি মার্কশিট, তার সঙ্গে লাগছে পিআরসি, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট বাবার এবং কাস্ট সার্টিফিকেট। 2025 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত থাকবে? ভর্তির কোনো পরীক্ষা থাকছে না, ওই প্রসেসটাই করো, ওই প্রক্রিয়াটাই করো। আচ্ছা, এটার কোনো ভর্তি পরীক্ষা লাগে না। অনেকে ভুলবশত সিইউটিতে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, কিন্তু শতকরা 90% যারা সিইউটিতে ভর্তিও করে নাই, নাম ভর্তিকরণ করে নাই, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে নাই, তারাও 90% ছাত্রছাত্রীরা উইদাউট সিইউটি অ্যাডমিশন নিতে পারবে আসামের যে কোনো কলেজেই, তার যোগ্যতা অনুসারে, তার ইচ্ছা শক্তি প্রবল, যেখানে ইচ্ছা সেখানে অ্যাডমিশন নিতে পারে, তার কোনো লিমিট নাই। ম্যাডাম আমাদের এই অঞ্চলটা তো, তবে একটা কথা বলি, আমি বারবার বলছিলাম যে পিআরসি যারও কারো হাতে যদি এই মুহূর্তে পিআরসি না থাকে, তার রেশন কার্ডটা দিয়েও সে সমর্থ রেজিস্ট্রেশনটা, সমর্থ পোর্টালে রেজিস্ট্রেশনটা করতে পারে। সেটা সাহায্যে সমর্থ পোর্টালের বিষয়, রেশন কার্ড ব্যবহার করে, রেশন কার্ডের সাহায্যে। পিআরসি না থাকলেও হবে? পিআরসি এই মুহূর্তে নাই, কিন্তু পরবর্তীতে বানাতে হবে। পরবর্তীতে তারা অতি শীঘ্রই সেটার জন্য প্রস্তুতি নিতে হয়। কেননা আমি ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি, যে সকল স্টুডেন্ট, মেরিটিয়াস স্টুডেন্ট বলছে, যার যোগ্য সম্পন্ন ছাত্রছাত্রীরা, তারা যদি শতকরা 75% থেকে বেশি হয়, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কলারশিপ দেয়, সেটাকে নামকরণ করা হচ্ছে ঈশান উদয় স্কলারশিপ। সেই স্কলারশিপ যদি কেউ যোগ্যতা থাকে, অর্থাৎ তার পিআরসি, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের সাথে সাথে তার যোগ্যতা হলো, তার যে শৈক্ষিক যোগ্যতার 75% বেশি থাকে, সে নিজে বাড়িতে বসে সেন্ট্রাল গভর্নমেন্টের 80,000 টাকার বছরে পায়, তার অ্যাকাউন্টেই ঢুকে। ম্যাডাম অঞ্চলের একমাত্র বেসরকারি মহাবিদ্যালয় পায়োনিয়ার কলেজ দীর্ঘ 60টি বছর সুনামের সাথে অতিক্রম করে 8 বছরে পদার্পণ করেছে। এই বিগত 7 বছরে ছাত্রছাত্রীদের পড়াশোনা, ছাত্রছাত্রীদের রেজাল্ট এ সম্বন্ধে কিছু আপনি বলবেন? প্রথম বছর শতকরা 100% ছাত্রছাত্রীরাই যোগ্যতার সহিত স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে। দ্বিতীয় বছরে যেটা ব্যাচ, তার মানে আমাদের ব্যাচটা আরম্ভ 18, 19, 20, 20তে শেষ হয়। একইভাবে 19, 20, 21 যেটা গ্রুপ শেষ হয়, সে গ্রুপ শতকরা 78% অল ওভার আসাম, আসাম ইউনিভার্সিটির আন্ডারে 78% নিয়েই ছাত্রছাত্রীরা, 78 মিনস নাম্বার অফ স্টুডেন্ট, 78% স্টুডেন্টই ডিগ্রিটা সম্পন্ন করে। পরেই তাদের এখন একটা সুবিধা আছে শিক্ষাতে, ব্যাক সিস্টেম। যদি কেউ একটা সেমিস্টারে ব্যাক পায়, সে ব্যাক ক্লিয়ার করো। 100% ছাত্রছাত্রীরা ডিগ্রি কমপ্লিট করে গেছে। তার দ্বিতীয় বছর, তৃতীয় বছরও একই, যদিও এবার আর 100% বা 80% পায় নাই, 60% এভাবেই প্রথমেই তারা যোগ্যতা সম্পন্ন করতে পারে, ডিগ্রি, স্নাতক ডিগ্রিটা। তারপর ব্যাকগুলো যেগুলো থাকে বছরে বছরে দিয়ে ক্লিয়ার করতে পারছে। এই পর্যন্ত। এবার আসলো ষষ্ঠ বছর। ষষ্ঠ বছরে 52 জন ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি আশা করি 52 জনের মধ্যে কমেও 50 জনই যোগ্যতা সম্পন্ন সহিত ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে। ম্যাডাম কিছু অভিভাবকরা প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন আমাদেরকে যে এই কালীগঞ্জ অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এই মহাবিদ্যালয়, এই পায়োনিয়ার কলেজে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কি স্মার্ট হবে? এখানে পড়াশোনার পরিবেশটা গ্রাম্য পরিবেশ, বাচ্চারা কি স্মার্ট হবে? এরা কি আবার ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে, দূরে কোথাও গিয়ে, শহরে গিয়ে অন্য ছাত্রছাত্রীদের তুলনায় তারা কি সেম স্মার্ট হবে, বা তারা কি কেমন হবে? একটা সন্দেহে থাকেন। তো আপনার অভিজ্ঞতা কি? বাচ্চারা কি স্মার্ট হচ্ছে না কিভাবে? একটা কথা, যে আপনার প্রথম হলো যোগ্যতা। একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ, সব দিক দিয়ে বিকশিত হওয়ার জন্য কেবল কলেজটা, উচ্চশিক্ষা যেটা প্রতিষ্ঠান, সেটাই একমাত্র দায়ী নয়।
তার জন্য লাগে তার ঘরোয়া পরিবেশ, তারা যে সকল বিদ্যালয়ে তারা পড়াশোনা করে আসছে তারও কিছুটা প্রভাব থাকে। আমরা যথাসাধ্য চেষ্টা করি এই এই প্রতিষ্ঠান থেকে তারা যাতে উচ্চ সম্পন্ন শিক্ষার সাথে সাথে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়। আপনার প্রস্তুত একটা বলি, তার নামটা শ্রী চৌধুরী, নাজমিন না, এখানে আছে নাজমিন করে একটা মেয়ে, ইয়াসমিন চৌধুরী, সাবিনা ইয়াসমিন, এরা এই কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করে। ইয়াসমিন চৌধুরীও কমপ্লিট করে নাই, যদিও করছে, এবং তারা অলরাউন্ড ডেভেলপমেন্ট আমার চোখে নজর পড়ে। তারা ক্রিকেট খেলা, তারা ফুটবল খেলা দেই নেই যদিও আমি, ভলিবল খেলা, খোখো একটা খেলা আছে, ব্যাডমিন্টন, সবকিছু খেলার এই সুযোগ আমরা দেই, এবং তারা তাদের নিজের যোগ্যতা অনুসারে তার শারীরিক ক্ষমতা অনুসারে যথেষ্ট সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতে পারে। কেবল এটাই নয়, খেলাধুলার মধ্যে দিয়েও তাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের যেটা আমরা ইন্টেলিজেন্সি টেস্ট, গত 2-3 বছর আগে ইন্টেলিজেন্সি টেস্ট হয় শিলচরের ইন্ডিয়া ক্লাব থেকে। সেই ইন্ডিয়া ক্লাবে তারা কুইজ কম্পিটিশন করে খুব ভালো রেজাল্ট করে, এবং আমাদের প্রায় 90% স্টুডেন্ট এই কুইজের প্রাইজ গ্রহণ করতে পারে। গত 2 বছর আগে ওরা মেঘালয় যেটা ইউএসএম ইউনিভার্সিটিতে গিয়েও তারা কম্পিটিশন করে আসছে। তারপরে প্রায় 1 মাস হয়নি বোধহয় নেচার ক্যাম্প অ্যাটেন্ড করে আমাদের বাচ্চারা বাইরের পরিবেশটাকে অধ্যয়ন করে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে আমার সমাজের ব্যক্তিদেরকে আমি দোষারোপ করব না, হয়তো তাদের আমাদের কলেজটার ভিতরের কথাগুলো না জানায়, আমাদের সাথে সহযোগিতাটা একটু কম করে। আমি আশা রাখবো আগামী বছর প্রতিজন অভিভাবক আমাদের সাথে যোগাযোগ করুক, এই অঞ্চলটাকে একটা সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুক। একা একটা শিক্ষকরা বা অভিভাবকের যদি সহযোগিতা না পায় তাহলে উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। যারা আশেপাশে আছেন তারা দেখেন অনেক জঙ্গল চারিদিকে আছে, কিন্তু আমরা একটা কাজের তার শ্রম বিনিময়ে অর্থ দেওয়ার সত্য পাই না, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিন্তু আমি এর আগে ছিলাম কার্বি আংলং ডিফুতে, মাঝে মধ্যে আমি অনেক জায়গায় ঘুরতে যাই, দেখা যায় বড়োল্যান্ড, আপনারা নাম শুনেছেন, বড়োল্যান্ডে দেখা যায় যে তারা শ্রমদান করে, একটা গ্রুপ বেরিয়ে আসে, একটা দল বেরিয়ে আসে, অভিভাবকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রমদান করে উচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা করে। তাই আমি অভিভাবকদের কাছে, সমাজের ব্যক্তিদের কাছে অনুরোধ রাখবো যে এই প্রতিষ্ঠান থেকে ওনাদের সাহায্যে একটা উচ্চ শিখরে পৌঁছাক। আসামের ভিতরে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটাকে উচ্চ শিখরে পৌঁছাতে পারবে সেই আশাটা রাখছি। যেটা আপনাদের গর্বের সহিত আমি বলবো, আমার আসাম ইউনিভার্সিটির আন্ডারে যারা উচ্চ শিক্ষার পদে বসা, যারা উচ্চ স্থানে বসা আছেন, ভাইস চ্যান্সেলর, ওনারও একটাই বক্তব্য ছিল, আপনারা চেষ্টা করুন এই অঞ্চলের ভিতরে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। তারপরে আসছিল কলেজ ডিরেক্টর, ওনার নাম হলো জয়ন্ত ভট্টাচার্য, উনিও একই কথা বলে রাখেন যে আপনি চেষ্টা করুন, সমাজকে জড়িত করুন, আপনি পারবেন এই কলেজ থেকে একটা উচ্চ শিখরে পৌঁছাতে। একার দ্বারা কোনো কাজ হয় না, যে আমরা বলতেই বলি একের বুঝা 10-এর লাঠি, আমরা 10-এর লাঠি জোগাড় করলে একে সব কাজ সুন্দর করতে পারবো। 2022 সালেও তো আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতটা মহাবিদ্যালয় পরীক্ষা দিয়েছিল দ্বিতীয় স্থান দখল করেছে, দ্বিতীয় স্থান দখল করেছে, কথাটা কতটুকু সত্যি? একদম সত্যি, রেকর্ড আছে এটা। প্রথম 22-23 প্রথম বছরটাতে ওরা 100% পাস করে গেছে কলেজ থেকে। কৌশিক রায় গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করছে। কি চৌধুরী, এখানের এই শিয়াবুদ্দিন স্যারের ছেলের সিস্টার ইন ল, সেও আমার কাছে যোগাযোগ করছে, ও ফিলোসফিতে মাস্টার ডিগ্রি করে এই কলেজে শিক্ষা নেওয়ার জন্য, এই কলেজে শিক্ষকতা করার জন্য আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে। এইভাবে অনেক ছাত্ররা আছে যারা এই কলেজ থেকে ডিগ্রি করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলতে যেটা বলি আমরা মহাবিদ্যালয়, কলেজ, তার যোগ্যতা অর্জন করেছে। আবুল হুসেন করে একটা ছেলে এই কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে সে এখন LLB কমপ্লিট করলো। তার সাথে সে দেখা হচ্ছে এই অঞ্চলে আবুল হুসেন বোধহয় আমি পোস্টারিং দেখলাম, সে পঞ্চায়েত
ইলেকশনও দাঁড়িয়েছিল। তাই এইভাবেই সমাজের সহযোগিতায় আমি আশা রাখবো কলেজটা উচ্চ শিখরে পৌঁছাতে পারে। আমি সমাজ ছাড়া পারবো না, সবার সহযোগিতা আমি সাদরে গ্রহণ করার জন্য প্রতিদিনই অপেক্ষা করে। আসুন, আপনারা আসুন, আপনাদের অঞ্চলের কলেজটাকে একটা উচ্চ শিখরে পৌঁছানো। আপনারা অনেকটা সহযোগিতা করছেন, নিজের সন্তানদেরকে অনেক কষ্ট করে এখানে পাঠান তারা শিক্ষা গ্রহণ করার জন্য। সেটা ছাড়াও আপনাদের সহযোগিতা যদি পাই, আমি আশা করি এই প্রতিষ্ঠানটি কালীগঞ্জ অঞ্চলে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের আসামের খাতায়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের খাতায় নামকরণ লিখতে পারবো আমরা। আরেকটা জিনিস জানতে চাইবো ম্যাডাম, সরকারি সুযোগ সুবিধা, সরকারি প্রকল্প যেমন নিযুত ময়না প্রকল্প বা মাইনরিটি স্কলারশিপ, পড়ুয়াদেরকে এগুলো পাইয়ে দিতে আপনাদের কতটুকু? না, আচ্ছা, আপনার 1 নম্বর প্রশ্নটা ছিল নিযুত ময়না আসনি। হ্যাঁ, এটাতে আমি একটা সত্য কথা বলি, সরকারের একটা উদ্দেশ্য ছিল, দেখা যায় সরকারি কলেজগুলিতে যদি ভর্তিকরণ করে তখন সরকারি কলেজের অধ্যাপকরা বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকায় কিছুটা ক্লাস কম হয়, তাদের যেটা ছাত্র নাম ভর্তিকরণের সংখ্যা কমে যায়। তাই একটা মেয়েদের শিক্ষার জন্য, যেটা আমাদের আছে কথা যে বেটি পড়াও বেটি বাঁচাও, সেই লক্ষ্যটাকে পরিপূর্ণ করার জন্য এখন আসাম সরকার নিযুত ময়না আসনে মেয়েদের শিক্ষা, যাতে 100% মেয়েরা শিক্ষা গ্রহণ করার জন্য কোনো আর্থিক প্রতিবন্ধক না পায়, তাই মাসের শেষে 1250 টাকা থেকে দেওয়া হয়। সেটা শোনার সাথে সাথে আমি 2-3 জন বিধায়কের সাথে অনুরোধ রাখি যে কালীগঞ্জ পাইনিয়র কলেজের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা করিমগঞ্জ গিয়ে পড়াশোনা করতে তাদের অসুবিধা হয়, যদি আমাদের এই কলেজটা, এটা আসাম গভর্নমেন্টের রেজিস্টার্ড কলেজ, আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজ, তাই ও কলেজটাকে যদি কিছুটা সাহায্য দেয়, আমাকে নয়, এই অঞ্চলের মেয়েদেরকে, আমি আশা রাখবো যে বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পটা সাকসেসফুল হয়, এটা অনুরোধ রাখছি। তারপরে আপনারা ছিল মাইনরিটি স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, এসসি স্কলারশিপ এই কলেজের ছাত্ররা পায়। আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারবো না, গত 2-3 বছর আগে থেকে ওরা গ্রহণ করছে। প্রথম গ্রুপটার ছিল, এটা বোধহয় আমি আগে বলেছি, সব এসসি স্কলারশিপ ছেলেদের মধ্যে 5 জন পেয়েছিল, এসসি মেয়েদের মধ্যে আছিল 2-3 জন, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। ঈশানোদয় স্কলারশিপ প্রথম বছর পায় 3 জনে, দ্বিতীয় বছরে পায় 5 জনে। এই বছর 2024-25 গ্রুপের থেকে 33 জনের মধ্যে 3 জন আছে। আপনার যেটা কোয়েশ্চেন, ওবিসি স্কলারশিপ 3 জন পাবে, এখনো টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে নাই। বাকি 14 জনের টাকা ইয়ারলি 80,000 করে ঢুকছে। বাকি তাদের, আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে পিআরসি, আধার কার্ড, ইনকাম এন্ড কাস্ট সার্টিফিকেট যদি সঠিক থাকে, বাকি 14 জন তো অলরেডি ফাইনাল ভেরিফাইড হয়ে দিল্লিতে চলে গেছে। বাকি জনের জন্য আমি লেখালেখি করছি, তাদেরকে আবার পিআরসি সাবমিট করার জন্য গভর্নমেন্টের কাছে অনুরোধ রাখছি। যদি সাকসেস হয় তাহলে 30 জন ছাত্রছাত্রী এই কলেজ থেকেই ঈশানোদয় স্কলারশিপটা পাবে। নট অনলি মাইনরিটি স্কলারশিপ, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ইয়ারলি 80,000 সেটা পাচ্ছে ইয়াসমিন চৌধুরী, মনোয়ারা বেগম, তাহেরা আক্তার, ওই গ্রামের একটা মেয়ে ছিল কিনা মনিকা দাস, এই ধরনের কয়েকজন মেয়েরা এই লাস্ট 6 সেমিস্টারে ওঠার পরে তারা টাকাটা গ্রহণ করে নিয়ে যায় এই কলেজ থেকে। এইবার গতবার রতনপুরের একটা ছেলে শরীফুদ্দিন, সে 80,000 করে 2বার পেয়ে গেছে, তার 4টা বছর পড়লে বাকি 2টা ইনস্টলমেন্ট সে পাবে। আর 14 জন কনফার্ম ফাইনাল ভেরিফাইড, এটা দিল্লিতে গেছে। আমি গুয়াহাটি নোডাল অফিসের সাথে কনসাল্ট করি। বাকি যাদের পিআরসির গন্ডগোল, আধার কার্ডের গন্ডগোল, আমি গুয়াহাটির স্টেট নোডাল অফিসের সাথে কনসাল্ট করার পর উনি বললেন ঠিক আছে, আমি চেষ্টা করবো, আপনি এগেইন ওদের পিআরসি গুলো নতুন করে দিলাম। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই, আশা রাখছি ওরাও পাবে। তো এই সব অভিভাবকদের একটাই অনুরোধ, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যোগ্যতা অনুসারে অ্যাপ্লাই করো,
এসসি স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ এবং ঈশান উদয়। ঈশান উদয়টা হলো হাইলি পার্সেন্টেজ, এটা মেরিটিয়াস স্টুডেন্ট অ্যাবভ 75%। যদি এমন হয় তাহলে তো দেখা যায় পড়ুয়াদের পড়াশোনার খরচ সরকারিভাবেই পেয়ে যাচ্ছে তারা। অনেক একটা ভ্রান্ত ধারণা যে প্রাইভেট কলেজে স্কলারশিপ পায় না। তারা যে স্কলারশিপ পায়, এবার ওরা টাকাটা ঢুকার পর ওদেরকে নিয়ে আমি বদরুল ভাইয়ের সাহায্যে আপনাদের সামনে দাঁড় করাবো, এবং তারা যে স্কলারশিপটা গ্রহণ করলো সেটা ওদের নিজের মুখে বলবো, আমার মুখে নয়। অভিভাবকদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি? অভিভাবকের উদ্দেশ্যে একটাই বার্তা, যে ওনারা হয়তো কষ্ট করে ওনার সন্তানদেরকে এই কলেজে অর্থটা বিশেষ করে দিচ্ছেন। আশা রাখি ওনাদের সহযোগিতায় এই কলেজ আরো উচ্চ শিখরে পৌঁছাবে এবং ওনাদের সন্তানে এই কলেজটা চালাবে, আমরা নয়। আমাদের বয়স হয়েছে, আমি ওদেরকেও বলি তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করো, তোমরা পিএইচডি করো, বাড়ির কাছে এখন কলেজ ইউনিভার্সিটি, তাহলে এই কলেজটা তোমরাই ধরে রাখো, আমরা নয় রে। আমরা মাত্র খুঁটি দিয়ে গেলাম, ফাউন্ডেশন পিলারটা দিয়ে গেলাম। অভিভাবকের কাছে সেই অনুরোধ, আমরা ফাউন্ডেশন পিলারটা গড়ে দিয়ে গেলাম। আমার একটাই দুর্বল, আমি মেয়েদের শিক্ষাটাকে খুব গুরুত্ব দিই। আমি একজন মহিলা, যাতে মেয়েরা যদি শিক্ষা গ্রহণ না করতে পারে তাহলে সমাজের উন্নত হয় না। মেয়েদেরকে যাতে আমরা 18 বছর 20 বছর বয়সে বিয়ে দিয়ে তাকে আতুর করে দিলাম, সেটা নয়। মেয়েদেরও অনেক ক্ষমতা থাকে, নারী ছাড়া কোনো কাজই হয় না। আমরা নারীর শক্তি সবচেয়ে বড় শক্তি। একটা নারী যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত, তার সমাজ পরিবার কেবল নয়, সমাজ থেকে উচ্চ শিখরে পৌঁছায়, দেশটাকে উচ্চ শিখরে পৌঁছায়। একটা পুরুষ শিক্ষিত হলে কেবল নিজের পরিবারটাকে উচ্চ শিখরে পৌঁছাতে পারে। তাই অভিভাবক আছে অনুরোধ, খালি ছেলেটাকে নয়, মেয়েটাকে উচ্চ শিক্ষার জন্য সুযোগ দিন। আমি যতদিন আমার শরীরে দিব, আমি ততদিনে আমি এই অঞ্চল কালীগঞ্জ অঞ্চলের শিক্ষা যাতে মেয়েরা গ্রহণ করতে পারে তার আপ্রাণ চেষ্টা করব। এখন আপনারা নিজেরাই যারা দেখেন আমাকে রাস্তাঘাটে, আমার ডিসেবিলিটি চোখে পড়ে, দিনে দিনে আমার শারীরিক ক্ষমতা এবং আমার পরিবারেরও বেশি চাপ থাকে। হয়তো আমি আরো 4 বছর 5 বছর আসবো, নাও আসতে পারি 5 বছর। আপনাদের সহযোগিতায় আপনার সন্তানটাকে দাঁড় করান, এই কলেজটাকে ধরে রাখুক, সেটাই সবার কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি প্রথমেই আপনাকে আমাদের কলেজে স্বাগত জানাই। আপনার এই বহুমূল্য সময়ের মধ্যেও আমাদের কলেজের প্রচার এবং প্রসারের জন্য আমাদের সাক্ষাৎকার নিতে এসেছেন, তাই আমাদের কলেজের তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা জানেন, আমি এই কালীগঞ্জ এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে অত্যন্ত প্রতিকূল এক পরিবেশে আজকের এই পায়োনিয়ার কলেজকে প্রতিষ্ঠা করা হয়েছিল আজকে থেকে 8 বছর আগে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে কলেজ একটা স্থিতিশীল অবস্থায় প্রায় পৌঁছে গেছে, এবং এই ক্ষেত্রে গোটা কালীগঞ্জ এলাকার আপামর জনসাধারণ অর্থাৎ জাতি ধর্ম ভাষা নির্বিশেষে প্রত্যেক জনসাধারণের আশীর্বাদ সহযোগিতা, প্রচার মাধ্যমে বিশেষ করে আপনার সহযোগিতা এবং ছাত্রছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ, এই সমস্ত কিছু মিলেই আজকের এই আমাদের কেপিসি বা কালীগঞ্জ পায়োনিয়ার কলেজের অবস্থান। কালীগঞ্জ পায়োনিয়ার কলেজ প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চলে শিক্ষার হার ছিল যদিও, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান না থাকায় এই অঞ্চল থেকে যারা দরিদ্র শ্রেণীর লোক যারা আছেন বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যাদেরকে বলি, বা আপনার উচ্চশিক্ষিত মানুষ বা আপনার টাকা পয়সা থাকা মানুষেরও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে তারা হয় করিমগঞ্জ, নিলামবাজার বা বদরপুর গিয়ে পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়। কিন্তু এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে যারা প্রতিষ্ঠা করেছে, আমরা যারা কয়েকজন প্রতিষ্ঠা করেছি, এই সাথে সাথে বিশেষ করে অত্যন্ত আশ্চর্যজনকভাবে মেয়েদের উচ্চশিক্ষার হার অতি দ্রুত বেড়ে গেছে। এই পিছিয়ে পড়া এই এলাকাতে মেয়েরার উচ্চশিক্ষার কাছে যেটা ছিল তাদের কাছে স্বপ্ন, অভিভাবকের কাছে ছিল স্বপ্ন, কিন্তু এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে দেখলাম এই 8 বছরে অনেক স্বপ্ন সাকার হয়েছে। অনেক মেয়েরা তাদের কর্মসংস্থান পেয়েছে, অনেক মেয়ে উচ্চশিক্ষিত হচ্ছে, অনেক মেয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে তারা সক্ষম হয়েছে, এবং মা বাবা অনেক যারা আশা ছিল মেয়েকে পড়াবো,
কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, দূরত্ব, কমিউনিকেশনের অভাবে যারা দূরে দিতে পারছিলেন না, তারা সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এবং আমি মনে করি সেই সব অভিভাবক, সেই সব ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের আশীর্বাদ আমাদের উপরে আছে। এই জন্যই আমাদের কলেজের যেটা উন্নতি, শৈক্ষিক উন্নতির সাথে সাথে অন্যান্য উন্নতি আমরা চলছে। তার সঙ্গে আমাদের কলেজে যারা আছে, প্রফেসর স্টাফ আছে, তাদেরও ঐকান্তিক পরিশ্রম এখানে আমি না বললে হয় না। কারণ এই কলেজে আসলে একটা কথা ইতিমধ্যে আমরা সবাই জানেন এবং আপনিও জানেন যে এই কলেজে অন্যান্য সচরাচর কলেজের মতো আমাদের এখানে পাঠদান হয় না। আমাদের এখানে প্রায় স্কুল পর্যায়ের মতো পাঠদান করা হয়। তাদেরকে যথাযথভাবে সাহায্য করা হয়, প্রতি মাসে তাদেরকে টেস্ট নেওয়া হয়, তাদেরকে মাসিক 2 বার করে মূল্যায়ন করা হয়, তাদেরকে অতিরিক্ত কোনো টিউশন জন্য টাকা খরচ করতে হয় না। অর্থাৎ আমাদের প্রফেসর স্টাফ যারা আছে তারা প্রত্যেকেই ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের লেখা দিয়ে বা নোটস জাতীয় দিয়ে তাদেরকে সহায়তা করে, যার ফলে ছাত্রছাত্রীরা নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং অত্যন্ত সহজভাবে তারা পরীক্ষাতে তারা উত্তীর্ণ হচ্ছে এবং পাশ করছে। তাই আমি মনে করি যে এই কলেজটি এখানে প্রতিষ্ঠা হওয়ায় আমরা যারা আছি তার সাথে সাথে যারা অভিভাবক মণ্ডলী আছেন তারা প্রত্যেকেই, আমি অনুরোধ করব এবার যারা পাশ করেছে হায়ার সেকেন্ডারি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকের কাছে আমার একটা সুনিবন্ধ অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনাদের সন্তানদেরকে আমাদের কলেজে ভর্তি করান। আমরা আমাদের সচেষ্টতা, আমাদের প্রচেষ্টা দ্বারা তাদেরকে ভবিষ্যৎ শিক্ষা জগৎটাকে উজ্জ্বল করার আমরা চেষ্টা করব। ম্যাডাম ইতিমধ্যে বলেছেন যে এখানে আসলে পরে ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা আছে, উনি অত্যন্ত বিস্তৃতভাবে বলেছেন। আমি শুধু একটা কথাই বলবো যে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, যাদের রেজাল্ট ভালো আছে, 75%-এর উপর আছে, তারা অনায়াসে এসসি, এসটি, মেরিট স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ সবাই পাচ্ছে। তাই আমি ছাত্রছাত্রীকে বলবো রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট তারা রেডি করুন, যেটা ম্যাডাম বলেছেন, পিআরসি আছে, আধার কার্ড আছে, সঙ্গে সঙ্গে তাদের ইনকাম সার্টিফিকেট আছে, এই সমস্তগুলো যাতে সঠিকভাবে তারা রেডি করতে পারে, যাতে তাদের পরবর্তীতে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা যাতে সৃষ্টি না হয়। কারণ আমরা জানি ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীরা আমাদের কলেজে, অন্যান্য কলেজে তাদের এইসব ডকুমেন্টস গুলা না থাকায়, অনেক বিশেষ করে পিআরসি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট না থাকায়, আধার কার্ড না থাকায়, আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক না থাকায়, নিজের আপনার মেইল আইডি না থাকায়, নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায়, এই যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রী, এই জন্য আমি অভিভাবকের কাছে একটা অনুরোধ করব এবং আপনাকেও আমি একটা অনুরোধ করব, আপনি এই সম্পর্কে সচেতনতা যদি আপনি সৃষ্টি করেন, আপনি সচেতনতা সৃষ্টি করেছেন আমাদের সমাজে, কালীগঞ্জ এলাকায় আপনার সুনামও যথেষ্ট আছে। বিশেষ করে আমাদের যেসব সম্প্রচার আপনি করেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি একান্ত অনুরোধ রাখবো যে ছাত্রছাত্রীদের এই সচেতনতা বৃদ্ধিতে আপনি এগিয়ে আসুন এবং সমাজের সকল স্তরের মানুষকে আমি আহ্বান করবো তারা এগিয়ে আসুন, যাতে কলেজও উন্নত হয়, ছাত্রছাত্রীরা উন্নতি হয়, ছাত্রদের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় এবং সর্বোপরি প্রতিজন অভিভাবকের স্বপ্ন যাতে পূর্ণ হয়। আমি আমার আবেদনটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। কেশব ভট্টাচার্য, আপনি এই কলেজের সাথে যুক্ত থাকার পাশাপাশি আপনি একজন স্থানীয় বাসিন্দা। এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অঞ্চল কতটুকু উপকৃত হয়েছে, বিশেষ করে পড়াশোনার দিক দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ, আগ্রহ কতটুকু বৃদ্ধি হয়েছে, আপনার মতামত? এই কলেজ খোলা পড়তে গিয়া তখন পর্যন্ত স্টুডেন্টের অ্যাডমিশনের ব্যাপারটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। অনেক প্রত্যন্ত অঞ্চলে কলেজটা, তো যেটা দেখা যায় যে বিগত বছর থেকে যতদিন যার স্টুডেন্টের অ্যাডমিশনের হারটা বাড়ে, তার মানে এই অঞ্চলের পড়াশোনার আগ্রহটা অনেক বৃদ্ধি পায়। আগে আমরা এখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে হইলে হায়ার এডুকেশন মানে কলেজ লেভেলে করতে হলে বাইরে যেতে লাগতো, করিমগঞ্জ, নিলামবাজার বা বদরপুর। এখানে কলেজটা হওয়ার পর থেকে এই সুবিধাটুকু তারা পায় যে তারা এখানে থাকিয়েই পড়তে পারে। আর সবচেয়ে বড় সুবিধা তারা কাছে ওইটাই যে যেহেতু তারা নিজেরার কলেজ, এই জায়গাতে তারা অনেক বেশি সহায়তা পায় কলেজের টিচাররার কাছ থেকে বা কলেজ ম্যানেজিং কমিটি যারা আছে সবই নিজের পরিচিতির মধ্যে, তো যার লাগিয়ে তারা অনেক সুবিধা পায়।
পড়াশোনা তাছাড়া অন্যান্য ব্যাপারে। আর যার লাগিয়ে তার বিশেষ একটা সুবিধা হয়েছে এখানে কলেজ খোলায়, বিশেষ করে মেয়েরার ক্ষেত্রে তো তারা লাগিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করা অনেক কষ্টকর, এখানে কলেজ থাকায় অনেক বেশি সুবিধা হয়েছে পড়তে পারে। ছেলে মেয়েদের উৎসাহ কেমন দেখতে পাচ্ছি? পড়াশোনার দিক দিয়ে এখানে কলেজ হওয়ার পর থেকে ছেলেরা মেয়েদের মধ্যে অনেক উৎসাহ দেখা যায়। এরকম অনেক ছেলেরাও আছে যারা দিনমজুরের কাজ করেও তারা পড়া চালিয়ে যায়। এটা একমাত্র সম্ভব হয়েছে এখানে কলেজ থাকায়। এমন ছাত্র আছে যে যারা কলেজে এক্সাম ফিস বা তার পড়াশোনা চালাইতে গিয়া ডে লেবারের কাজ করে। এরকম একটা ছাত্র আছে যে ডে লেবারের কাজ করতে গিয়া একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জীবন ঝুঁকি হয়েছে। এই ব্যাপারে আমার হ্যাঁ, আমি সাক্ষী, কারণ গত কয়েকদিন আগে, এই কমাস হলো 2-4 মাস আগে কালীগঞ্জ পাইওনিয়ার কলেজে পড়ুয়া এক ছাত্র যদুটিলা গ্রামের, সে পড়াশোনার প্রতি এত আগ্রহ, দিনমজুর কাজ করতো এবং কালীগঞ্জ শহরের বিপরীতে একটা বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজে হেল্পার হিসাবে কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল। ভাগ্যিস সে প্রাণে বেঁচে গিয়েছে, যদিও তার একটা হাত ভেঙে গিয়েছিল। তারপর পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং এলাকার অনেক গ্রামে খবর শোনা যায় পাইওনিয়ার ডিগ্রি কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা তারা টিউশন করে কলেজ ফিস দেওয়ার চেষ্টা করছে, টিউশন চালাচ্ছে, বাচ্চাদেরকে টিউশন চালাচ্ছে বা দিনমজুর কাজ করছে। হ্যাঁ, অনেক আগ্রহ দেখা যাচ্ছে। এবং হয়েছে যে অনেক মেয়েরা যারা বিয়া হয়ে গেছে গিয়া, কিন্তু তারপরে ঘুরিয়ে আইয়া আবার তারা স্টাডিটা কন্টিনিউ করছে। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট একটা মেয়ে যে সিবিসিএস এ তাই 4 বছর 2 বছর 4টা সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছিল গিয়া, তারপরে তাই বিয়া হয়ে যাওয়ার কারণে তাই 2 বছর তাই বাদ নিতে লাগছে। এই গত সপ্তাহে আমি একটা প্রতিবেদন তুলে ধরেছিলাম যে 3rd সেমিস্টারে পড়ার সময় পাঠরত অবস্থায় ওই ছাত্রীর বিবাহ হয়েছিল এবং একটা কন্যা সন্তানও তার রয়েছে। গতদিন আমার প্রোগ্রামে, আমার প্রতিবেদনে আমি তুলে ধরেছিলাম ওই পড়ুয়া, ওই ছাত্রী নিজের থেকেই সে বলেছে যে বিবাহের পর সে তার স্বামীর অনুমতি নিয়ে পড়াশোনা চালিয়ে গেছে এবং 6th সেমিস্টারের এক্সাম দিচ্ছে এইবার। তো এই সুবিধাটা ওইটাই লেগে পাইছে যে কলেজটা এখানে থাকায়। কালীগঞ্জ অঞ্চলে এমন ছিল না আগে, আগে এমন ছিল না, এরকম সুবিধাই ছিল না, এটা সম্ভবই হতো না যদি বাইরে কোনো কলেজে ও যদি পড়তো, তাহলে এটা সম্ভবই ছিল না। ওর পড়াশোনাটা এখানে স্টপ হয়ে যেত। কিন্তু এইখানে এই কালীগঞ্জ অঞ্চলে কলেজটা থাকার কারণে ও আবার এসে ওর ডিগ্রিটা কমপ্লিট করতে পারছে। এরকম একটি মেয়ে নয়, অনেক মেয়ে আছে বিবাহের পর অনেক মেয়ে আছে যারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে এইখানে কলেজ থাকার কারণে। তো এটা একটা কয়েকটা মেয়ে আমারও জানা আছে, কয়েকটা মেয়ে বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি কি আর বাঁচবো রে, আমি কি আর এই পৃথিবীতে থাকবো, আমি থাকতে দেখতে চাই, তোদেরকে তোদের বিয়া শাদী করে আমি ফ্রি হতে চাই, এমন বলে তাদেরকে বিয়া শাদী করিয়ে দিয়েছেন। তারপর কিন্তু তারা স্বামীর বাড়ির থেকেও অনুমতি নিয়ে পড়াশোনা, ওদের স্বামী বা ওদের শ্বশুর, হ্যাঁ, ওরা শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে বা ওদের ইয়েতে অনুপ্রেরণা শক্তির কারণে ওরা এসে আবার ওদের ডিগ্রিটা কমপ্লিট করছে। তো এটা একটা বাড়তি সুবিধা হয়েছে এখানে কলেজ থাকার কারণে। আগে কিন্তু অভিভাবকরা দুশ্চিন্তায় থাকতেন, কমিউনিকেশন দূরত্ব বেশি ছিল, রাস্তাঘাটের অবস্থা নাজেহাল অবস্থা ছিল। করিমগঞ্জ না হলে নীলামবাজার, না হলে বদরপুর, উপযুক্ত একটা মেয়ে বিকেল পর্যন্ত বাড়ি ফিরছে কিনা, আসছে কিনা, কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, এমন কোনো দুশ্চিন্তা নেই এখন। আর এই কলেজ স্থাপিত হওয়ার পর থেকে একদম নিঃসন্দেহে ওরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে বা হায়ার এডুকেটেড হতে পারছে। বিশেষ করে ম্যাডামের যে আন্তরিকতা আমি দেখলাম ছাত্রছাত্রীর প্রতি, নিজের সন্তানের মতো তাদেরকে স্নেহ। ম্যাডামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এই বয়সে কালীগঞ্জ অঞ্চলের পড়ুয়াদের অগ্রগতির জন্য ম্যাডামের যে প্রয়াস, ম্যাডামের যে চেষ্টা, যেভাবে ম্যাডাম অক্লান্ত পরিশ্রম করে দূর থেকে, সুদূর করিমগঞ্জ থেকে এসে এখানে প্রতিদিন আমাদের অঞ্চলের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন,
আমরা ম্যাডামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তৎসঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে স্বনির্বন্ধ অনুরোধ, এগিয়ে আসুন আপনারা এই কলেজটা যাতে একটা উচ্চ শিখরে পৌঁছতে পারে। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই প্রতিবেদন থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। জয় হিন্দ, জয় ভারত।